আজকে আমাদের টপিকটা নতুন, এটা হচ্ছে মসফেট। সো এখানে আপনারা আপনাদের স্ক্রিনের সামনে দুটো মসফেটের প্র্যাকটিক্যালি মসফেট দেখতে কিরকম সেরকম দুটো ছবি আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হয়। সেটা হচ্ছে লগা, দেখেন, প্র্যাকটিক্যালি যদি আমি কথা বলি তাহলে এটা একটি পাওয়ার মসফেট বলা হচ্ছে। এটাকে IRF740 দেখতে পাচ্ছেন, দেখতে কিরকম, এটাকে পাওয়ার মসফেট বলা হয়। এখানে একটা স্ক্রু লাগানোর ব্যবস্থা থাকে এই মসফেটটাকে ঠান্ডা করার জন্য। আর এটাকে বলা হয় একটা ইলেকট্রনিক মসফেট 2N70000021 হোয়াটএভার। সো এটাকে বলা হয় ইলেকট্রনিক মসফেট। সো পাওয়ার মসফেট আর ইলেকট্রনিক মসফেটের মধ্যে তাহলে পার্থক্যটা কি? দুইটাই মসফেট, কিন্তু পাওয়ার মসফেট আসলে বেশি কারেন্ট প্রবাহিত করতে পারে, বেশি পাওয়ার সেটা ডিল করতে পারে, এর জন্য গরম বেশি হয়, এর জন্য হিট সিঙ্ক লাগানোর ব্যবস্থা রাখা হয়। কিন্তু ইলেকট্রনিক মসফেটে উদ্দেশ্য সেটা না। ইলেকট্রনিক মসফেটে আপনার বেশি পাওয়ার ডিল করতে পারে না, কারেন্ট অনেক কম হয়। সাধারণত কারেন্ট মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের থেকে শুরু করে অ্যাম্পিয়ার রেঞ্জ পর্যন্ত কারেন্ট হয়। আর পাওয়ার মসফেটে সাধারণত নর্মালি অ্যাম্পিয়ার রেঞ্জ থেকেই শুরু হয়, ঠিক আছে? যেমন হয়তো বা আপনারা এটা ডাটা শিট করে দেখতে পারবেন, IRF740 যে মসফেটটা রয়েছে সেটা বেসিক্যালি মোস্ট প্রবলি আমি শিওর না, বাট আমার যতদূর মনে পড়ে 7 to 8 অ্যাম্পিয়ার কারেন্ট এটা ডিল করতে পারে, ঠিক আছে? সো ভালো পরিমাণে অ্যাম্পিয়ারেজ এটার রয়েছে, ডিল করার ক্ষমতা রয়েছে, ঠিক আছে? সো এই মসফেট আমি একটু অন্যভাবে আপনাদেরকে স্টার্ট করতে চাচ্ছি। ওকে, সো সো ফার্স্টে আমরা বোঝার চেষ্টা করি মসফেট আসলে বলতে কি বোঝায়, ঠিক আছে? হোয়াট ডাজ মসফেট মিনস, মানে এই মসফেটের ফুল ফর্মটা কি আসলে? মসফেটের ফুল ফর্মটা হচ্ছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর, ঠিক আছে? ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। আচ্ছা, এই হলো মসফেটের পূর্ণরূপ, ঠিক আছে? আমরা পরবর্তীতে এটা ধাপে ধাপে বোঝার চেষ্টা করব এই নামটা এটার আসলে কেন আসছে। আমি এটা আপনারা একটু পরে আসলে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবেন এই নামটা কেন দেওয়া হয়েছে মসফেটের, ঠিক আছে? সো এখন আমরা একটা স্বাভাবিকভাবে একটা মসফেট দেখতে কিরকম যদি আমি সার্কিটের কথা চিন্তা করি, যেমন সার্কিটে ডায়োড দেখতে ছিল এরকম, ডায়োডের সিম্বল আমরা যেটাকে বলছিলাম, এটা ছিল সার্কিটে ডায়োড দেখতে এরকম ছিল, তাই না? তো মসফেট সার্কিটে দেখতে কিরকম? মসফেট সার্কিটে দেখতে, যেটাকে আমরা সিম্বল বলতেছি, মসফেট দেখতে এরকম, ঠিক আছে? মসফেট দেখতে এরকম। আপনারা যদি একটু আগে যে আমি স্লাইডটা আপনাদেরকে দেখাচ্ছিলাম এটা দিকে একটু যদি খেয়াল করে দেখেন, আপনার পাওয়ার মসফেট বলেন আর ইলেকট্রনিক মসফেট বলেন, দুইটার ক্ষেত্রেই দেখেন তিনটা পিন বের হয়েছে বা তিনটা টার্মিনাল বের হয়েছে। সো জিডিএস লেখা, এটার আবার জিডিএস, জিটা মাঝখানে দেখা যাচ্ছে, জিডিএস লেখা। সো তিনটা টার্মিনাল রয়েছে এখানে দেখতে পাচ্ছি, গেট, ড্রেন, সোর্স। কিন্তু বাস্তবে মসফেটের টার্মিনাল কিন্তু আসলে চারটা। আমি জানি না আপনারা এখনো অনেকেই জানেন না হয়তোবা, কিন্তু মসফেটের টার্মিনাল আসলে চারটা। অ্যাকচুয়ালি মসফেটের সিম্বলটা কিন্তু এরকম, চারটা টার্মিনাল। তাহলে টার্মিনালের যদি আমি কথা বলি মসফেটের তাহলে মসফেটের টার্মিনাল হচ্ছে চারটা, 4 টার্মিনালস। সো চারটা টার্মিনাল কি কি? সো একটাকে বলা হচ্ছে গেট, একটাকে বলা হচ্ছে ড্রেন, একটাকে বলা হচ্ছে সোর্স, এবং অন্য যে আরেকটা টার্মিনাল রয়েছে এখানে আমি একটু ইয়া করে দিই যাতে নোড বোঝা যায়, ঠিক আছে? নোডের মতো করে দিচ্ছি আর কি। আরেকটাকে বলা হয় বডি বা সাবস্ট্রেট, ঠিক আছে? সো এই চারটা টার্মিনাল। সো এটার নাম যদি আমি আলাদা করে উল্লেখ করে দেই আপনাদের, তাহলে হয়তো আপনাদের জন্য সুবিধা হবে চারটা টার্মিনালের নাম। সো টার্মিনালগুলো হচ্ছে নাম্বার 1 গেট, নাম্বার 2 ড্রেন, সোর্স, আর ফাইনালি বডি। বডির আর এক নাম হচ্ছে সাবস্ট্রেট, ঠিক আছে? কিন্তু মজার ব্যাপার, যদিও মসফেটের টার্মিনালের সংখ্যা চারটা, কিন্তু আপনারা একটা জিনিস
বেশিরভাগ সময়ই খেয়াল করে দেখবেন যে আমরা আসলে যে সিম্বলটা সার্কিটে ব্যবহার করব সেটা আসলে এরকম। যেখানে আপনার মোটে 3টা টার্মিনাল দেখা যাবে, জাস্ট গেট, ড্রেন, সোর্স। বডি টার্মিনালটা উল্লেখ করা থাকবে না। তার মানে অনেকটা কিন্তু আমাদের যে প্র্যাকটিক্যাল মসফেট গুলো রয়েছে, ডিভাইস গুলো রয়েছে, অনেকটা ওটার মতো। দেখেন জিডিএস বলতে গেট ড্রেন সোর্স বোঝাচ্ছে, এখানেও জিডিএস বলতে গেট ড্রেন সোর্স বোঝাচ্ছে, কিন্তু কোনো বডি দেখা যাচ্ছে না এখানে। তাহলে এই সিম্বলের অর্থটা কি আসলে? এই সিম্বলের অর্থটা কি? তাহলে আমরা বডি, অ্যাকচুয়ালি তো বডি একটা টার্মিনাল ছিল, সেই বডি টার্মিনালটা কোথায় গেল? আসলে এই যে সিম্বলটা আপনারা দেখছেন এটা ইজ ইকুইভ্যালেন্ট টু, আমি ইকুইভ্যালেন্ট কি আঁকছি, বডিটা আসলে বোঝা যাবে সোর্সের সাথে শর্ট করা। ওকে, যখনই আপনি এই সিম্বলটা দেখবেন, যেটা হচ্ছে আমি বলছি যে টিক চিহ্ন দিলাম, এই সিম্বলটার অর্থই হচ্ছে বডিটা আসলে সোর্সের সাথে শর্ট করে রাখা হয়েছে। ঠিক আছে, এখন আসি মজার ব্যাপার, মসফেট। তাহলে মসফেট জিনিসটা আসলে কি, এটা একটু বোঝার চেষ্টা করি। মসফেট জিনিসটা আসলে সুইচ, সুইচ হিসেবে ধরে নিতে পারেন। কিরকম? সুইচটা হচ্ছে এরকম যে একটা মসফেটের গেট যেটা দেখতে পাচ্ছেন, জি লিখেছি আমি এটা, এই গেটে যদি আপনি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করেন, তাহলে যেমন আমাদের ডায়োডের ক্ষেত্রে আপনারা চিন্তা করে দেখেন, ডায়োডে কিরকম ছিল, এরকম একটা ইয়া ছিল, একটা প্র্যাকটিক্যাল ডায়োড চিন্তা করলে সিলিকন, যেমন আপনি এটার অ্যাক্রসে যখন 0.7 দিচ্ছিলেন ভোল্টেজ, আমরা বলতেছিলাম যে এইটা শর্টের মতো কাজ করে। অনেকটা মসফেটেও যেটা বললাম যে সুইচের মতো কাজ করে। এরকম করে যখন আপনি গেটে একটা নির্দিষ্ট একটা ভোল্টেজ রয়েছে, ভোল্টেজ যখন দিবেন তখন আসলে মসফেটটা শর্ট হয়ে যাবে। গেটে যখন আপনি একটা ভোল্টেজ দিবেন তখন মসফেটটা শর্ট হয়ে যাবে। সো আমি একটা উদাহরণ দেই। সে ফর এক্সাম্পল আমি গেটে দিলাম, কথার কথা আমি 5 ভোল্ট দিলাম, তখন হয়তোবা মসফেটটা শর্ট বুঝাচ্ছে। ঠিক আছে, আর আমি যদি গেটে 0 ভোল্ট দেই তখন হয়তোবা মসফেটটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। শর্ট ওপেন, এর জন্যই বলা হচ্ছে আসলে কি সুইচ। বুঝতে পারলাম? স্যার, মসফেটটা কি আসলে সুইচ, সুইচ হিসেবে ইউজ করা হয়? মসফেটটা সুইচ হিসেবে ব্যবহার করা হয়। আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি এটাই আগে এইভাবেই শুরু করলাম, যে অন্যান্য বার আমি সাধারণত একদম স্ট্রেট ফরওয়ার্ড বইয়ের মতো করে পড়াই, কিন্তু এবার আমি একটু চিন্তা করতেছি যেহেতু অনলাইন, সেই ক্ষেত্রে আমি একটু অন্য অ্যাপ্রোচে যাব। আগে একটু সহজভাবে, যতটা সহজ করা যায় আপনাদের জন্য ওইভাবে চিন্তা করতেছি। সো সেই ক্ষেত্রে আর কি বলতেছি যে সুইচ হিসেবে আসলে মসফেটকে ব্যবহার করা যায়। ঠিক আছে, সো মানে বেসিক্যালি স্যার এরকম যে আরো গেটে আপনি যখন 5 ভোল্ট দিচ্ছেন তখন এটা শর্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বুঝিনি। মানে স্যার এর আরো অ্যাপ্লিকেশন আছে, মানে শুধু সুইচ ছাড়াও আরো অন্যান্য কাজে ইউজ করা হ্যাঁ যায় হ্যাঁ, রাইট রাইট রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি, আমি আসবো ওইটা। ড্রেন, এই যে ড্রেন, এই যে শর্ট হওয়া, এই শর্ট হওয়া বলতে আসলে আমি বুঝাচ্ছি ড্রেন এবং সোর্স শর্ট হওয়া। আর এই ওপেন হওয়া বলতে বুঝাচ্ছি আমি ড্রেন এবং সোর্স ওপেন হওয়া। তার মানে এখানে আপনারা উপরে যে মসফেটটা দেখতেছেন এটার কারেন্ট ফ্লো করার ডাইরেকশন হচ্ছে ড্রেন থেকে সোর্সের দিকে, মনে রাখবেন। কারেন্ট ফ্লো করার ডাইরেকশন হচ্ছে উপরে ডি থেকে এস এর দিকে। যখন আমি গেটে কোনো ভোল্টেজ দিব না, যেমন 0 ভোল্টেজ, তখন এটা ওপেন হয়ে যাবে, কোনো কারেন্ট ফ্লো করবে না। যখন আমি গেটে একটা সার্টেন ভোল্টেজ দিব, আমি একটা এক্সাম্পল উদাহরণ হিসেবে 5 ভোল্ট নিয়েছি, যখন আমি গেটে একটা সার্টেন ভোল্টেজ দিব এটা শর্ট হয়ে যাবে, তখন কারেন্ট ফ্লো করতে পারবে। ঠিক আছে, সো মসফেটের আরো অন্যান্য অনেক ব্যবহার পাওয়া যায়। ঠিক আছে, সো সুইচ হিসেবে যেটা আমি বললাম, সুইচের কথা বললাম। সো এবার একটু আসি তাহলে অ্যাপ্লিকেশন। তার মানে সুইচ আসলে কিন্তু আর মজার ব্যাপার, অ্যাপ্লিকেশন কোথায় কোথায় মসফেট ব্যবহার হয় এটা একটু বোঝার চেষ্টা করি। এই ইন্টারেস্টিং জিনিসটা, এই সুইচটা, মসফেটকে আপাতত আমরা সুইচ হিসেবেই চিনি। এই সুইচটা দিয়ে যে আপনারা হয়তোবা আপনারা একটা জিনিসের নাম শুনেছেন, লজিক সার্কিট বা লজিক গেটস, নাম শুনেছেন?
অ্যান্ড গেট, অর গেট, জি নট স্যার। গেট, বিভিন্ন গেট রয়েছে। জি হ্যাঁ, স্যার। এই এই লজিক গেট বানানোর ক্ষেত্রে আসলে সুইচ ব্যবহার করা হয়, এবং সেই সুইচগুলো হয় কিরকম, মসফেট দিয়ে সুইচগুলো বানানো হয়। ঠিক আছে, সো লজিক গেট একটা হচ্ছে উদাহরণ মসফেটের অ্যাপ্লিকেশনের। তারপরে এর মধ্যে আরো অ্যাপ্লিকেশন রয়েছে সুইচ হিসেবে ব্যবহার করা হয়, যেমন আপনাদের বাসা বাড়িতে থাকতে পারে হয়তো, বা অনেকেরই বাসা বাড়িতে রয়েছে, যেমন সেটা হচ্ছে আমরা অনেকেই আইপিএস ইউজ করি। আইপিএস এ একটা জিনিস রয়েছে যেটা আপনার ব্যাটারির যে ডিসি ভোল্টেজটা সেটাকে এসিতে কনভার্ট করে, সেটার নাম হচ্ছে কি, ইনভার্টার। এটা কি জানি আমরা, ব্যাটারির ডিসি ভোল্টেজটাকে এসিতে কনভার্ট করে সে ইনভার্টার, এবং সেই এসিটা আসলে সে আপনার বিভিন্ন লোডের মধ্যে পৌঁছায় দেয়। ঠিক আছে, সো সেই ইনভার্টারের ক্ষেত্রেও বানানোর ক্ষেত্রে আপনার মসফেট কে সুইচ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, তারপরে হচ্ছে এটা একটু অন্যরকম, আমি জাস্ট একটু বুঝাই যে অ্যাম্পলিফায়ার। সো অ্যাম্পলিফায়ার জিনিসটা কি, তার কথাটা একবারে আমি লিখে দিলাম এখানে। অ্যাম্পলিফায়ার জিনিসটা কি আসলে, এটা একটু বোঝার চেষ্টা করি। অ্যাম্পলিফায়ার বলতে আমি আসলে বুঝাচ্ছি আপনার ছোট একটা ভোল্টেজ রয়েছে হয়তোবা, আপনার এমন একটা সার্কিট, অ্যাম্পলিফায়ার হচ্ছে এমন একটা সার্কিট, আমি জাস্ট একটা ব্ল্যাক বক্স দিয়ে বোঝাচ্ছি আর কি, যে আমি ইনপুটে দিচ্ছি একটা ছোট ভোল্টেজ। অ্যাম্পলিফায়ার হচ্ছে এমন একটা সার্কিট যেটা নাকি আউটপুটে সেই ইনপুটটাকেই কি করে দিবে, কয়েক গুণে বড় করে দিবে। ঠিক আছে, এটাকে অ্যাম্পলিফিকেশন বলা হয়। ঠিক আছে, অ্যাম্পলিফিকেশন বলে। সো এই মাঝখানের যে অ্যাম্পলিফায়ার সার্কিটটা সেটাও বানানো হয় মসফেট দিয়ে। ঠিক আছে, সো এরকম বেশ কিছু ইন্টারেস্টিং অ্যাপ্লিকেশন রয়েছে আসলে মসফেটের। ঠিক আছে, এখন যদি আমি বলি, তাহলে আমরা সোফার একটু সামারি করি কি কি চিনলাম। তাহলে মসফেটের ফুল ফর্মটা আমরা দেখলাম, যে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর। দেখতে পাচ্ছি টার্মিনালের সংখ্যা 4টা রয়েছে, এবং আমরা এর 2 ধরনের সিম্বল চিনলাম। কিন্তু আমরা ব্যবহার করব, আমি বলেছি যে সার্কিটের ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা এই সিম্বলটা ব্যবহার করব, যার অর্থ হচ্ছে বডি এবং সোর্স শর্ট করা। ঠিক আছে, আর যদি আলাদা থাকে কখনো তাহলে বুঝতে হবে বডি আর সোর্স শর্ট করা নেই। আচ্ছা, এবং মসফেটকে বোঝার ক্ষেত্রে আমরা একটা সহজ উদাহরণ নিয়েছিলাম সুইচ, যে মসফেট সুইচ হিসেবে কাজ করে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3টা টার্মিনাল রয়েছে। সাধারণত ড্রেন এবং সোর্সটা ওপেন থাকবে, এদের মধ্যে কোনো কানেকশন থাকবে না। দ্যাট মিনস গেটে যদি আমি কোনো ভোল্টেজ না দিই, তার মানে 0 ভোল্টেজ দেই, ড্রেন এবং সোর্স ওপেন। গেটে যখনই আমি একটা ভোল্টেজ দিব, যেমন 5 ভোল্ট দিলাম, তখনই কি হবে, একটা কারেন্ট ফ্লো করবে। সো আপাতত আমরা এই পর্যন্ত বুঝতে পারলাম। এরপরে আসি আমি আস্তে আস্তে আমি যার দিকে যাব। সো এবার আমি মসফেটের টাইপ সম্বন্ধে আলোচনা করব। যদি আমি টাইপের কথা বলি, ফার্স্টেই চলে আসবে মসফেটের 2টো টাইপের কথা। মসফেট আসলে 2 ধরনের হয়, একটাকে বলা হয় এনহ্যান্সমেন্ট টাইপ, যেটা নাকি আমাদের মেইন আকর্ষণ থাকবে। এনহ্যান্সমেন্ট টাইপ মসফেট বলে থাকি আমরা, যেটা আসলে আমরা ব্যাপকভাবে স্টাডি করব। আর আরেকটা রয়েছে ডিপ্লেশন টাইপ মসফেট, এনহ্যান্সমেন্ট টাইপ এবং ডিপ্লেশন টাইপ। ঠিক আছে, তো এদের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে, যেটা এখনই আপনারা বুঝতে পারবেন না, এটা আমি পরে আলোচনা করব। তারও আগে আমি দেখব যে এই দুটা টাইপের মধ্যে, দ্যাট মিনস এনহ্যান্সমেন্ট টাইপ এবং ডিপ্লেশন টাইপ, এদেরও আবার 2টো করে ভাগ রয়েছে। একটা হচ্ছে এন টাইপ, আর একটাকে বলা হয় পি টাইপ। যেমন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল আমরা চিনি এন টাইপ পি টাইপ, ওরকমই এন টাইপ পি টাইপ। একইভাবে ডিপ্লেশন টাইপ মসফেটও 2 ধরনের হয়ে থাকে, একটাকে বলছি আমরা এন টাইপ মসফেট, এবং আরেকটাকে বলতেছি আমরা পি টাইপ মসফেট। ওকে, সো আমি এখন আবার একটু উপরের দিকে এই সিম্বলের দিকে যাব। এখানে আপনারা যেই টাইপের মসফেটের সিম্বলটা দেখতে পাচ্ছেন, এটা আসলে একটা এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের সিম্বল আমি এখানে এঁকেছি, এবং এটি একটি এন টাইপ মসফেট। এটা একটু পরে আসলে ক্লিয়ার হয়ে যাবে কেন আসলে এন টাইপ বলছি, আমি একটু পরে আরেকটু ক্লিয়ার করব।
কিছু সিম্বল কেন কিভাবে এটা বুঝলাম আমি আসলে এন টাইপ, এটা আমি ক্লিয়ার করে দিব, সমস্যা নেই। তার আগে আমরা যখন টাইপ চিনলাম, এখন আমরা আসলে এক্সপ্লেইন করব এনহ্যান্সমেন্ট টাইপ নিয়ে। সো আমরা এখন যা কথা বলবো সব হচ্ছে এনহ্যান্সমেন্ট টাইপ নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো এনহ্যান্সমেন্ট টাইপের মধ্যে আমরা সবার ফার্স্টেই দেখবো এটার স্ট্রাকচারটা। সো যদি আমি স্ট্রাকচারের কথা বলি আমার এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের, তাহলে একটা মসফেটের বেসিক স্ট্রাকচারটা দেখতে, এবং স্ট্রাকচারটা আমি যেটা আঁকবো সেটা হচ্ছে লাগা, এই যে দেখেন এখানে দুটো টাইপ রয়েছিল, এন টাইপ এবং পি টাইপ। আমি স্ট্রাকচারটা আঁকবো এন টাইপের। আর আমি আপনাদের বাসায় প্র্যাকটিস করার জন্য আমি সাজেস্ট করব যে আপনারা যাতে পি টাইপের স্ট্রাকচারটা এঁকে ফেলেন, এন টাইপটা বুঝে যাতে পি টাইপ স্ট্রাকচারটা এঁকে ফেলতে পারেন। সো দেখি এন টাইপ স্ট্রাকচারটা দেখতে কিরকম। এন টাইপ স্ট্রাকচার নেওয়ার জন্য দেখেন আমি ফার্স্টে যে কাজটা করব, প্রথমেই একটি পি টাইপ সেমিকন্ডাক্টর নিলাম আমি। না বুঝলে বলবেন, অবশ্যই বলবেন। এটা একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে? এটা একটা পি টাইপ সেমিকন্ডাক্টর, আবার বলতেছি এটা একটা পি টাইপ সেমিকন্ডাক্টর। সো পি টাইপে কিন্তু আপনার হোলের সংখ্যা বেশি, ইলেকট্রনের সংখ্যা অল্প। সো মেজরিটি ক্যারিয়ার হোল, মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন, ঠিক আছে? আচ্ছা, কিন্তু আমরা করতেছি কি এন টাইপ স্ট্রাকচার দেখছি। সো দেখি এবার তারপর কি করা হয়, এই পি টাইপ যে স্ট্রাকচারটা বা একটা বক্স যেটা বা একটা, এটাকে আমরা বলি আসলে একটা বাল্ক সিলিকন বলে থাকি এটাকে। এই পি টাইপ সিলিকনটা নেওয়ার পরে, আমি এটা সিলিকনের কথা চিন্তা করি, সিলিকন নিয়ে চিন্তা করি আমরা। সো পি টাইপ সিলিকন নেওয়ার পরে আমরা নেক্সট যে কাজটা করব, এখানে দুই পাশে আমরা এন প্লাস ডোপিং, যেটাকে আমরা বলে থাকি এন প্লাস ডোপিং করব, ঠিক আছে? দুই পাশে আমরা এন প্লাস ডোপিং করব। এন প্লাস ডোপিং মানে হচ্ছে, আপনারা সাধারণত এন এন ডোপের নাম শুনেছেন, যেমন পি টাইপ এন টাইপ শুনেছেন, তাহলে এন প্লাসটা কি, ঠিক আছে? এন টাইপ যেটা আপনারা যদি আপনি সেমিকন্ডাক্টর চিন্তা করে থাকি, ঠিক আছে, যদি আমরা সেমিকন্ডাক্টরের কথা চিন্তা করে থাকি, আপনার এন টাইপ যেটা ছিল সেখানে কিন্তু আপনার ইলেকট্রনের সংখ্যা বেশি ছিল, রাইট? তাহলে এন প্লাসটা কি আসলে, এন প্লাস টাইপটা কি, এটা যদি আমি বুঝতে চাই, আমি এটাকে এইভাবে বুঝাইতে পারি, ইলেকট্রনের সংখ্যাটা অনেক বেশি হবে। তার মানে সহজ ভাষায় আমি বলতে পারি যে ডোপিং এর পরিমাণটা বেশি। বোঝা গেল? এখানে হচ্ছে এন প্লাস মানে হচ্ছে ডোপিং, বোঝাচ্ছে যে ডোপিং এর পরিমাণটা অনেক বেশি, ঠিক আছে? সো তার মানে এই ছোট অঞ্চলটা এন প্লাস, যে দুটো অঞ্চল আমি তৈরি করলাম এই পি টাইপের মধ্যে, এই দুই অঞ্চলে আসলে আমার ইলেকট্রনের পরিমাণ খুবই বেশি, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি আমরা, এরপরে যে কাজটা করা হয় সাধারণত আপনার একটা কন্টাক্ট লাগবে আমাদের দুইটার জন্য। আমরা এখন কন্টাক্ট গুলো দেখাই। কন্টাক্ট দেখানোর ক্ষেত্রে আমি এই রেড কালার ইউজ করতেছি। সো আমরা নিচে একটি কন্টাক্ট ইউজ করব, এবং এই কন্টাক্টটার নাম দিচ্ছি আসলে আমরা, যেটাকে আমরা বলতেছিলাম বি বা বডি। সো আপনার উপরে হয়তো বা খেয়াল থাকবে আপনাদের যে আমাদের আসলে প্র্যাকটিক্যালি চারটা টার্মিনাল থাকে, সেই বি বডিটা হচ্ছে নিচের টার্মিনালটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন। তো এইদিকে আরটি টার্মিনাল রয়েছে, এখানে এন টাইপ, বা দিকের যে এন টাইপটা বা ডান দিকেরটাও হতে পারতো, যে কোনো একটা নিলেই হবে আসলে। এই বা দিকেরটার নাম আপাতত আমরা বলি যে এটা হচ্ছে আমাদের সোর্স, বা এটাকে আমরা চিনতেছি কিভাবে, এস। এবং ডান দিকের যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেমিকন্ডাক্টর এন প্লাস টাইপ যেটা দেখতে পাচ্ছেন, সেটার নাম আমরা দিচ্ছি ড্রেন, যেটাকে আমরা সংক্ষেপে ডি দ্বারা প্রকাশ করছি, ঠিক আছে?
তাহলে এই n প্লাস রিজনটার নাম হচ্ছে সোর্স, আর এই ডান দিকের n প্লাস রিজনটার নাম হচ্ছে ড্রেন। ঠিক আছে, সো অনেক সময় একটু বলে দেই, এটাকে আপনারা এই নামেও চিনবেন হয়তোবা, একটু বলে দিই আমি, এটাকে এইভাবেও বলা হয়ে থাকে n প্লাস ডিফিউশন। ঠিক আছে, সো এটা বলতে সুবিধা হবে আপনাদের, তাহলে মনে থাকবে, আপনারা এটা মনে রাখেন তাহলে সুবিধা হবে আপনাদের। সো n প্লাস ডিফিউশন, সো একটা n প্লাস ডিফিউশনের নাম দিচ্ছি আমরা কন্টাক্ট, এই কন্টাক্ট দিয়ে কানেকশন দিয়ে বলতেছি সোর্স, আর একটা n প্লাস ডিফিউশন ডান দিকেরটার কন্টাক্ট দিয়ে কানেকশন দিয়ে আমরা বলতেছি ড্রেন। সো এখন এখানে নিচে যে আমরা কন্টাক্ট গুলা দিয়েছি সেইগুলা কি ম্যাটেরিয়ালের এটা একটু আমি উল্লেখ করি। যেখানে যে কন্টাক্ট রেড কালারের কন্টাক্ট গুলো আপনারা দেখতে পাচ্ছেন, সেই কন্টাক্ট গুলো আসলে এইগুলো আসলে মেটাল টাইপের হয়। ঠিক আছে, সো মেটালের মধ্যে কি ধরনের রয়েছে, যেমন হচ্ছে হতে পারে এটা অ্যালুমিনিয়াম হতে পারে মেটালের মধ্যে। ঠিক আছে, মেটালের মধ্যে এটা অ্যালুমিনিয়াম হতে পারে। তারপরে এখন যেটা ব্যবহার করা হয়, অনেক বেশি পরিমাণে ব্যবহার করা হচ্ছে, সেটার একটা নাম আমি বলে দিই আপনাদের, সেটা হচ্ছে মেটালের পরিবর্তে এটা ব্যবহার করা হয় পলিসিলিকন। সরি, পলিসিলিকন বলা হয় এটাকে, পলিসিলিকন। সো বেসিক্যালি আপনারা আপাতত বোঝার জন্য আপনারা যেটা চিন্তা করতে পারেন যে এটা হচ্ছে একটা মেটাল, মেটাল টাইপ, এইগুলো হচ্ছে মেটাল কন্টাক্ট, এগুলোকে কন্টাক্ট বলা হয়, এগুলো হচ্ছে মেটাল কন্টাক্ট। ঠিক আছে, আচ্ছা, এখন সিমিলারলি এখানেও এগুলা সোর্স ড্রেন, এগুলো কিন্তু মেটাল কন্টাক্ট আপনার। এখন নেক্সট যে জিনিসটা করা হবে, এখনো শেষ হয়নি। সো আমার যেটা সোর্স, তার মানে বাম পাশের যে এন প্লাস ডিফিউশনটা সেটা সোর্স, ডান পাশেরটা হচ্ছে ড্রেন, এন প্লাস ডিফিউশনটা। সোর্স এবং ড্রেনের মধ্যবর্তী দূরত্ব বা ডিস্টেন্সকে বলা হয় চ্যানেল লেন্থ বলে। ঠিক আছে, এবং এই দুটো ডিফিউশনের ঠিক উপর বরাবর, ভালো করে দেখি, এই দুটো ডিফিউশন আমি ডিফারেন্ট কালার ইউজ করতেছি, এই দুটো ডিফিউশনের ঠিক উপর বরাবর দেখেন, দেখা যাচ্ছে দুটো ডিফিউশন, সোর্স ডিফিউশন এবং যে এন প্লাস বা দিকের এন প্লাস ডিফিউশন এবং ডান দিকের এন প্লাস ডিফিউশন, দুটোর উপরে আমি একটা লেয়ার রেখেছি। আপনারা কি দেখতে পাচ্ছেন এটা, নাকি একটু জুম করে দিব? জি স্যার। দেখা যাচ্ছে, সো এই লেয়ারটা আসলে একটা অক্সাইড লেয়ার, বা এটাকে ইনসুলেটর বলে থাকি আমরা, ইনসুলেটর বা অক্সাইড লেয়ার বলে থাকি। সো এটার নামটা আমি লিখে দেই, এটাকে বলা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। এটা একটা আসলে ইনসুলেটর, ইনসুলেটর, এটা হচ্ছে সিলিকন ডাইঅক্সাইড। আচ্ছা, এর উপরে এই সিলিকন ডাইঅক্সাইড কভারের উপরে আসলে যে জিনিসটা দেওয়া হবে সেটা হচ্ছে, দেখেন, ঠিক আপনার এই সিলিকন ডাইঅক্সাইড ইনসুলেটরের উপর বরাবর একটা কি দিলাম, এটা কি বলেন তো, হোয়াট ইজ দিস, কে বলতে পারবেন? লেয়ার। কি লেয়ার? অক্সাইড লেয়ার। মেটাল কন্টাক্ট, রাইট, এক্স্যাক্টলি মেটাল কন্টাক্ট। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে রেড কালার গুলাকে আমি মেটাল বলতেছি, মেটাল কন্টাক্ট বলতেছি এটা। সো এইটাই হচ্ছে আমার যে বাকি যে আরেকটা টার্মিনাল রয়েছে গেট, সেই টার্মিনালটা জি। ঠিক আছে, সো আপনারা দেখেন এই যে গেট, ড্রেন, সোর্স, বডি, চারটা টার্মিনাল। সো আপনারা যদি শুরুর দিকের যেই কথাবার্তাগুলো আমরা বললাম সিম্বলের ক্ষেত্রে, সেইগুলোর দিকে যদি তাকান দেখতে পারবেন আসলে আপনার চারটা টার্মিনাল ছিল, তাই না? এই হলো সেই চারটা টার্মিনাল। ওকে, সো এই হলো আমার কনস্ট্রাকশন। ঠিক আছে, একটা এন টাইপ মসফেট কিভাবে তৈরি করা হয়, এটা হচ্ছে লাগা সেই কনস্ট্রাকশনটা। এখন আমরা বেশ কিছু প্যারামিটার সম্বন্ধে ধারণা নিব। ঠিক আছে, বেশ কিছু প্যারামিটার সম্বন্ধে ধারণা নিব। সো এটাকে আসলে আমরা বলতেছিলাম যে মেটাল কন্ট্যাক্ট। আবার একটু মনে করা দিই, কন্ট্যাক্ট নামটা একটু মনে রাখেন, কন্ট্যাক্ট মানে সংস্পর্শ, যেটা বলতেছি আমরা মেটাল কন্ট্যাক্ট। এখন আমরা বেশ কিছু জিনিস আমরা একটু চিনার চেষ্টা করি, যে দেখেন
এখানে কি হলো আসলে, এটা একটু আমরা এবার আমি একটু ভেঙে ভেঙে বলি। দেখেন আপনাদের মসফেটের যে মস কথাটা রয়েছে, দেখেন মসফেটের মস কথাটা রয়েছে এমওএস, মানে কি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এই কথাটা আসলে এসেছে আপনার এই কনস্ট্রাকশন থেকে। ভালো করে আপনি গেটের থেকে যদি তাকান, আপনি গেটটা হচ্ছে মেটালের, পরে সিলিকন ডাই অক্সাইড লেয়ারটা কি অক্সাইড, এবং নিচের যে পি টাইপটা রয়েছে সেটা কি সেমিকন্ডাক্টর। এটা কি বুঝতে পারতেছি? দেখেন তো আমার কথাটা কি বুঝা গেলাম কি বললাম? স্যার আরেকবার একটু বলেন। হ্যাঁ, আপনি যদি লেয়ার গুলো ভালো করে দেখেন, আমি একটু আলাদা করে ডান দিকে আঁকছি, দেখেন, সরি, আমি আলাদা করে একটু ডান দিকে আঁকছি, খেয়াল করেন ভালো করে। সো আমি একটা রাফ রাফ একটা ইয়া করতেছি আমি। সো হোয়াট এভার। আচ্ছা, এখন আপনি যদি চিন্তা করে দেখেন, এটাকে আমরা বলতেছিলাম কি মেটাল, রাইট? দ্যাট মিনস গেট, এটা গেটের কথা বলতেছি, আমি গেটের কথা বলছি অবশ্যই। এটা ছিল আমার গেট, আর এটা কিন্তু আমার ছিল বডি, ঠিক আছে? ওই যে বাঁ দিকের ছবিতে যেটা দেখতে পাচ্ছেন, এই বডিটা হচ্ছে পি টাইপ বডি, ঠিক আছে? পি টাইপ বডি ছিল যেটা, আমি ডান দিকে ভালো করে বড় করে এঁকে দেখাচ্ছি। আর চিন্তা করে দেখেন, এই সিলিকন ডাইঅক্সাইডটা কি একটা অক্সাইড না? এবং ফাইনালি আপনার যে পি টাইপ বডি, এটা কি সেমিকন্ডাক্টর না? সিলিকন, এই পি টাইপটা আসবে কোথা থেকে? সিলিকন থেকে আসতে পারে, জার্মেনিয়াম থেকে আসতে পারে, ঠিক আছে? সো এটা একটা সেমিকন্ডাক্টর, ঠিক আছে? সেমিকন্ডাক্টর। সো এখন আপনি যদি ভালো করে তাকান, মসফেটের যে আমি বলতেছিলাম যে কথাটা, যে দেখেন প্রত্যেকটার যদি প্রথম অক্ষরগুলো নেই, এম ও এস, দেখা যাচ্ছে মসফেটের মস কথাটা এখান থেকে আসছে, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। গেটটা মেটালের, তার নিচে থাকে অক্সাইড লেয়ার, তার নিচে থাকে আমার সেমিকন্ডাক্টর, সেখান থেকে আসছে মস। বুঝতে পারছি? স্যার গেটের মধ্যে দুইটা লেয়ার স্যার, বুঝিনি গেটের। গেটের কি তাহলে না স্যার না দুইটা লেয়ার, যেমন মেটালে থাকবে হচ্ছে না না অ্যালুমিনিয়াম না, আর গেটের নিচে না থাকবে না সিলিকন না, ডাই। গেটের দুটো লেয়ার না, আমি আবার একটু বলি। গেট যেটা রয়েছে সেটা কিন্তু একটা মেটাল কন্টাক্ট, এই যে রেড কালার যেটা, ঠিক আছে? এইটা হতে পারে দুই ধরনের, মানে দুই ধরনের, মানে বেশি প্রচলিত এখন যেটা চলতেছে সেটা হচ্ছে পলিসিলিকন, ঠিক আছে? কিন্তু এটা অ্যালুমিনিয়ামও হতে পারে, এই মেটালটা অ্যালুমিনিয়ামও হতে পারে। সো অ্যালুমিনিয়ামের পরিবর্তে এখন পলিসিলিকন চলতেছে। সো দুইটার যে কোনো একটা হবে, দুইটা হবে না, ঠিক আছে? বা অন্য ম্যাটেরিয়ালও হইতে পারে মেটালটা, বুঝতে পারলাম? আচ্ছা, জি স্যার, জি। আপাতত জাস্ট বুঝে রাখেন যে মনে মনে চিন্তা করে রাখেন এটা একটা অ্যালুমিনিয়াম ধরে রাখেন, ঠিক আছে? মেটাল ধরে রাখেন। তো সেইখান থেকে আসতেছে আমাদের মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর কথাটা চলে আসছে। ওকে, এখন এখন আমরা বেশ কিছু, হ্যাঁ বলেন। স্যার স্যার এই যে বডি দিছেন এখানে পি টাইপ, তার মানে কি স্যার এই যে বডি হচ্ছে পি টাইপ হলে কি স্যার মানে বডি চেঞ্জের সাথে কি স্যার মসফেট চেঞ্জ হয়? অবশ্যই হ্যাঁ, আমরা দেখবো। আমরা আসলে কোনটা নিয়ে ডিসকাস করতেছিলাম? এন টাইপ মসফেটের স্ট্রাকচার রাখতেছি কিন্তু, তাই না? ইয়েস স্যার। হ্যাঁ, সো এন টাইপ মসফেটের কিন্তু বডি সবসময় পি টাইপ হয়, এবং ডিফিউশন গুলা এন প্লাস টাইপের হয়, ঠিক আছে? এটা আমরা দেখবো একটু পরে, আমরা খেয়াল করব, পুরো জিনিসটা আস্তে আস্তে ক্লিয়ার হবে, ঠিক আছে? আমরা আগে চিনি কিভাবে স্ট্রাকচারটা ফর্ম করে, সেটা আগে আমরা একটু দেখি। আচ্ছা, এইবার আমরা বিভিন্ন জিনিস দেখার জন্য আমরা গ্রিন কালারের পেনটা ইউজ করতেছি বিভিন্ন জিনিস নামকরণ করার ক্ষেত্রে। এটা দেখতে কিরকম হয় বুঝি নেই যেমন আবার মেটাল হিসেবে যদি পলিসিলিকন ইউজ করি স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার ওটা দেখতে কিরকম হয়? অ্যালুমিনিয়াম তো মোটামুটি দেখছি, কপারও দেখছি, কিন্তু এটা মনে হয় দেখি। আচ্ছা আচ্ছা, সিলিকন দেখতে তো আসলে কিরকম হয় সিলিকন দেখতে? সিলিকনের কালারটা কিভাবে বোঝানো যায়? সিলিকনের কালারটা হচ্ছে আপনার একটু কালচে সিলভার টাইপের কালার হয় মনে হয়, আমি যতদূর জানি। ঠিক আছে, সো কালারটা আপনি তাছাড়াও আপনি একটা কাজ করেন, আপনারা যদি দেখতে চান সিলিকন দেখতে কিরকম হয়, তাহলে হচ্ছে আপনারা ইয়াতে নেটে সার্চ করে দেখতে পারেন, এটা করতে পারেন।
চকচকে হয়, ঠিক আছে, চকচকে হবে। যদি পিওর সিলিকন নেন আপনি তাহলে সেটা দেখতে চকচকে হবে, ঠিক আছে, চকচক করবে। ওকে, সো আচ্ছা দেখি। আচ্ছা, এবার আমরা বিভিন্ন প্যারামিটার সম্বন্ধে আস্তে আস্তে একটু পরিচয় নেই, বিভিন্ন প্যারামিটার সম্বন্ধে। সো দেখেন আপনারা, সোর্স এবং ড্রেন দুটোর মধ্যবর্তী দূরত্ব বা ডিস্টেন্সটাকে, এই যে এই ডিস্টেন্সটাকে বলা হয় এল, এল দ্বারা প্রকাশ করা হয়। সো এল জিনিসটা কি? এল হচ্ছে আপনার, আমি এখানে দিয়ে দিচ্ছি, এল কে বলা হয় চ্যানেল লেন্থ। এটা খুবই একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। এল কে বলা হচ্ছে তাহলে কি? চ্যানেল লেন্থ, ঠিক আছে। এই এলটা আরেকভাবেও ডিফাইন করা যেতে পারে, এটা দুটো ডিফিউশনের মধ্যবর্তী ডিস্টেন্স হতে পারে, অথবা গেটের যে ডিস্টেন্সটা হতে পারে সেটাও, তাই না? গেটের লেন্থটাও কিন্তু চ্যানেল লেন্থ, তাই না? সেটাও এইভাবে আমরা বলতে পারি। আচ্ছা, তারপরে দেখেন এখানে ভালো করে খেয়াল করেন আমি কোন জিনিসটাকে বোঝাচ্ছি। দেখা যাচ্ছে কোন জিনিসটাকে আমি দেখাচ্ছি? দেখেন আর একটু জুম করে দিই আমি, দেখতে পাচ্ছি এটা স্যার অক্সাইডের লেয়ার। অক্সাইড লেয়ারের যে থিকনেসটা, ঠিক আছে, অক্সাইড লেয়ারের থিকনেসটাকে বলা প্রকাশ করা হয় টি অক্স দিয়ে। টি অক্স মানে কি? থিকনেস অফ অক্সাইড। এটা ইজ ইকুয়ালস, এটাকে তাহলে আমরা বলতেছি থিকনেস অফ অক্সাইড। টি অক্স কে বলতেছি থিকনেস অফ অক্সাইড। তাহলে আমরা দুটো জিনিস চিনলাম, চ্যানেল লেন্থ, থিকনেস অফ অক্সাইড, ঠিক আছে। তারপর আরো বেশ কিছু জিনিস রয়েছে এখানে। সো এইটা আমরা একটা যে ভিউটা দেখছি, আসলে এটা মসফেটের যে ভিউটা দেখছি, এটা আমরা নিচে ভিউটার উল্লেখ করি তাহলে হয়তো বা বুঝতে সুবিধা হবে। ভিউটা হচ্ছে ক্রস সেকশনাল, এই ভিউটা হচ্ছে ক্রস সেকশনাল ভিউ দেখছি আসলে আমরা, ঠিক আছে। সো এইটা যদি আমি একটা 3D ছবি দেখতে চাইতাম এইটার, তাহলে আমি আসলে কিরকম দেখতাম? এটা যদি আমি একটা 3D ছবি দেখতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমি এটা আমি জাস্ট একটু কপি পেস্ট করি, বা আমি নতুন করে আঁকি, সমস্যা নেই। এখানে একটু নতুন করে বা ডান দিকে আঁকি আমি নতুন করে, এদিকে আঁকি, এদিকে খালি রয়ে গেল। সো যদি আমি একটা 3D ভিউ আঁকতে চাই মসফেটের, তাহলে বা নিচে আঁকি, তাহলে এখানে আঁকি, যেহেতু মসফেটটা এখানে এঁকেছি তাহলে আমি এখানেই আঁকি। সো 3D ভিউ যদি আমি দেখতে চাই, তাহলে এটা দেখতে অনেকটা, স্যার ওই ক্রস সেকশনাল কি এটা ফ্রন্ট সাইডের তাই না স্যার, নাকি টপ সাইডের? না, টপ সাইড কিন্তু আলাদা, টপ ভিউ আলাদা, ভিউ ক্রস সেকশন আলাদা। যেমন আমি একটা উদাহরণ দেই, দেখেন আমি যদি একটা, ঠিক আছে, এইটা ধরেন একটা ওয়্যার বা তার, ঠিক আছে, দিস ইজ আ ওয়্যার বা তার। আমি যদি উপর থেকে দেখি, এটাকে বলা হয় টপ ভিউ। সো উপর থেকে দেখলে এটা দেখতে কিরকম বলেন তো? এটা দেখতে কিন্তু এরকম লাগবে আমার কাছে, উপর থেকে দেখলে টপ ভিউটা কিন্তু দেখতে এরকম লাগবে, তাই না? টপ ভিউটা কিন্তু দেখতে এরকম লাগবে। কিন্তু আপনি যদি ক্রস সেকশন চিন্তা করেন, ক্রস সেকশন মানে কি? মানে প্রস্থচ্ছেদ যেটাকে বলি, দ্যাট মিনস এইটা প্রস্থচ্ছেদ যদি আপনি দেখেন, তাহলে আসলে ক্রস সেকশন দেখলে আপনি দেখবেন আসলে এইরকম, বুঝাচ্ছে? সার্কেল দেখবেন একটা, বুঝাতে পারলাম আমি? আচ্ছা, সো এখন আমি একটু এটা একটা 3D ভিউ, রাফলি একটা 3D ভিউ আঁকার চেষ্টা করি, কারণ আপনাদের আর একটা ইম্পর্টেন্ট প্যারামিটার সম্বন্ধে একটু ধারণা দিতে হবে। ওকে, সো মনে যদি থাকে, এটাকে আমরা বলছিলাম সোর্স ডিফিউশন, এটাকে ড্রেন এন প্লাস ডিফিউশন। এটাও সিমিলারলি পিছন বরাবর চলে যাচ্ছে, এটাও পিছন বরাবর রাফলি চলে গেলাম। মোটামুটি একটা রাফলি আমি স্কেচ করতেছি, খুব ভালো না হলেও একটু তাও বুঝে নেওয়ার চেষ্টা করবেন। সো এর উপরে রয়েছে আপনার অক্সাইড লেয়ার, মনে রাখবেন, তার উপরে রয়েছে কিন্তু আপনার গেট, তাই না? সো বেসিক্যালি এটা এরকম করে যে এখানে এরকম কিছু একটা হয়তো বা হবে, তাই না?
সো রাফলি এরকম একটা 3D ভিউ আমরা পাবো। আমি আর সোর্স আর ড্রেনের আমি সংক্ষেপেই আঁকি, সোর্স ড্রেন, ঠিক আছে, এটাকে আমি গেট বলতেছি। সো এটা একটা, যদি আমি 3D ভিউ দেখতে চাই, এটা একটা আমি লিখে দিই এখানে 3D ভিউ, যাতে বুঝতে সুবিধা হয়। এইখানে 3D ভিউ দেখানোর উদ্দেশ্য হচ্ছে একটা, সেটা হচ্ছে এখানেও আমি একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই ডিস্টেন্সটা, ঠিক আছে, এই ডিস্টেন্সটাকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। সো এই ডাব্লুটা কি জিনিস তাহলে? ডাব্লু হচ্ছে উইডথ। ডাব্লু কি জিনিস? মসফেটের উইডথ বলা হয় ডাব্লুকে, বা এটাকে কিন্তু চ্যানেল উইডথ। দেখেন এই উইডথটা কিন্তু চ্যানেলেরও উইডথ হবে, যেটাকে আমরা চ্যানেল বলতেছি সেইটার উইডথটা কিন্তু সেম, তাই না? সো এই উইডথটাকে চ্যানেল উইডথ বলা হয় বা মসফেটের উইডথ বলা হয়। তাহলে চ্যানেল লেন্থ দেখলাম আমরা, চ্যানেল উইডথ বা শুধু উইডথ দেখলাম, থিকনেস অফ অক্সাইড দেখলাম। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, অক্সাইড লেয়ার হিসেবে আমি ব্যবহার করেছি সিলিকন ডাইঅক্সাইড। সো সিলিকন ডাইঅক্সাইডের একটা প্যারামিটার রয়েছে যেটা হচ্ছে পারমিটিভিটি, সেটাকে এইভাবে প্রকাশ করা হয়। আমি জানি না আপনারা জানেন নাকি, এপসাইলন অক্স। এপসাইলন মানে বুঝি পারমিটিভিটি, Yes, sir. পারমিটিভিটি, ঠিক আছে, পারমিটিভিটি অফ অক্সাইড, পারমিটিভিটি অফ অক্সাইড, ঠিক আছে। এই ইয়াটাকে বলা হচ্ছে তাহলে পারমিটিভিটি অফ অক্সাইড লেয়ার, এপসাইলন অক্সকে, ঠিক আছে। সো এপসাইলন অক্স হচ্ছে পারমিটিভিটি অফ অক্সাইড লেয়ার, এবং সিলিকন আমরা অক্সাইড লেয়ার হিসেবে ব্যবহার করছি সিলিকন ডাইঅক্সাইড। এটা কিন্তু ডিফারেন্ট জিনিসও হতে পারে, সিলিকন ডাইঅক্সাইডের পরিবর্তে অন্য কিছু হতে পারে। আগেই বলে দিচ্ছি, হাফনিয়াম অক্সাইড রয়েছে, জিঙ্ক অক্সাইড রয়েছে, বেশ বিভিন্ন ধরনের অক্সাইড লেয়ার ব্যবহার করা যেতে পারে। সো আমরা এখানে আপাতত জাস্ট বেসিক বোঝার জন্য আমরা সিলিকন ডাইঅক্সাইড নিয়েছি, এবং সিলিকন ডাইঅক্সাইড বেশ ভালো প্রচলিত এবং ব্যবহৃত অক্সাইড লেয়ার মসফেটের ক্ষেত্রে। এবং এই এপসাইলন অক্সাইডের একটা ভ্যালু রয়েছে সিলিকনেরটা, সেটা হচ্ছে আপনারা এটা বই ঘাটাঘাটি করলেও আপনারা এটা পেয়ে যাবেন, সেটা হচ্ছে 3.9 এপসাইলন নট। এপসাইলন নট একটা কনস্ট্যান্ট ভ্যালু, আপনারা এটা খুঁজে পাবেন, আপনাদের বইয়ের লিটারেচারে খুঁজে পাবেন বিভিন্ন জায়গায় এপসাইলন নট দিয়ে। তার মানে কি, ভ্যাকিউম বা এয়ারের পারমিটিভিটি সার্চ করলেই দেখবেন পেয়ে যাবেন, বা আপনাদের ক্যালকুলেটরেও মনে হয় এপসাইলন নটের ভ্যালুটা দেয়া রয়েছে, আপনারা দেখতে পারবেন। সো এখানে 3.9 এপসাইলন নট হচ্ছে সিলিকন ডাইঅক্সাইডের পারমিটিভিটি, ঠিক আছে। সো এখন একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করলে আপনারা দেখতে পারবেন, আপনারা যদি আবার এই ছবিটাতে ফেরত আসেন, মেটাল মস যেখানে আমি আলাদা করে দেখিয়েছি, MOS মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এটাকে যদি আপনি আলাদা করে একটু বোঝার চেষ্টা করেন, তাহলে দেখেন একটা অদ্ভুত জিনিস ঘটতেছে এখানে। সো উপরেরটা তো মেটাল, ঠিক আছে, উপরেরটা মেটাল। এই ছবিটাকে আমি যদি আলাদা করে একটু বোঝার চেষ্টা করি, উপরেরটা যদি একটা মেটাল হয়, মাঝখানে রয়েছে একটা অক্সাইড লেয়ার। অক্সাইড লেয়ার মানে কি? ইনসুলেটর। এটা ইম্পর্টেন্ট, ইনসুলেটর কথাটা বলি, ইনসুলেটর। সো আমি বললাম মাঝখানে এরকম ড্যাশ লাইন দিই ইনসুলেটর বোঝানোর জন্য। আর নিচে রয়েছে একটা সেমিকন্ডাক্টর। সো এটা মেটাল না, মেটাল মানে কি? কন্ডাক্টর। আর নিচেরটা সেমিকন্ডাক্টর। আচ্ছা, নিচেরটাকেও আমি জাস্ট আপাতত একটা প্লেট দিয়ে নাম দেই। তাহলে উপরে একটা প্লেট রয়েছে, কন্ডাক্টর প্লেট রয়েছে, নিচে একটা সেমিকন্ডাক্টর প্লেট রয়েছে, এবং মাঝখানে রয়েছে কি? ইনসুলেটর। এই ছবিটা কি কোনোভাবে আপনার কাছে পরিচিত? দেখেন তো, উপরে একটা প্লেট, নিচে একটা প্লেট, মাঝখানে একটা ইনসুলেটর। এটা কি? হ্যাঁ, এটা একটা ক্যাপাসিটর, রাইট, এক্স্যাক্টলি। আপনারা হয়তো বা আপনাদের ইন্টারের ফিজিক্স বইয়ে পড়েছেন, বা যদি আমি বলি আপনাদের সেকেন্ডারি লেভেল অফ এডুকেশন আপনারা পড়েছেন, যে আপনাদের ছিল প্যারালাল প্লেট ক্যাপাসিটর, মনে পড়ে? দেখেন এখানে মেটাল এবং সেমিকন্ডাক্টরকে আমরা প্যারালাল প্লেট হিসেবে বিবেচনা করতে পারি, এবং অক্সাইড যে লেয়ারটা রয়েছে সেটা যে ইনসুলেটর, সেটা হচ্ছে আমার সেই ইনসুলেশন প্রোভাইড করতেছে। সো এটাকে আমরা একটা প্যারালাল ক্যাপাসিটর মতো কল্পনা করতে পারি, ঠিক আছে।
সো এই প্যারালাল ক্যাপাসিটর, তাহলে বুঝলাম তাহলে একটা ক্যাপাসিটর তৈরি হচ্ছে, এই ক্যাপাসিটরটাকে এই মস যেটাকে বলছে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, তার মানে এটা একটা ক্যাপাসিটর তৈরি করতেছে, এটাকে বলা হয় গেট ক্যাপাসিটর বলা হয়। এই জিনিসটাকে বলা হয় গেট ক্যাপাসিটর। গেট ক্যাপাসিটর বলা হয় অনেক জায়গায়, বা মস ক্যাপাসিটর বলা হয়, গেট ক্যাপাসিটর বা মস ক্যাপাসিটর বলা হয়। তার মানে বেসিক্যালি এখানে একটা ক্যাপাসিটর ফর্ম করে, সহজ কথা, বেসিক্যালি এখানে একটা ক্যাপাসিটর ফর্ম করে। সো এখন এই ক্যাপাসিটরটা যেহেতু অক্সাইড লেয়ারের কারণে ফর্ম করতেছে, মাঝখানের অক্সাইড লেয়ারটা এটার একটা বড় ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ মাঝখানে যদি অক্সাইড লেয়ার না থাকতো তাহলে কিন্তু ক্যাপাসিটর ফর্ম করতো না। তাহলে এই ক্যাপাসিটরের ভ্যালুটা কে আমরা এইভাবেও লিখতে পারি, এভাবেও বলা হয় অনেক সময় ক্যাপাসিটেন্স অফ অক্সাইড, OX দিয়ে এভাবে লেখা হয়। এবং এটার ভ্যালুটাকে এইভাবে আমরা জানি, একটা অক্সাইড লেয়ারের ক্যাপাসিটেন্সকে এইভাবে লেখা হয় এপসাইলন A/D। আমরা এই সূত্রটা জানি না, ক্যাপাসিটেন্সের সূত্র এপসাইলন A/D, রাইট? সো এইখানে এপসাইলনের জায়গায় যেহেতু আমরা অক্সাইড লেয়ার ব্যবহার করতেছি, সো এপসাইলন অক্স বসবে, এবং ডিসটেন্স যেটা সেটা হচ্ছে আমার থিকনেসটা, সেটা হচ্ছে টি অক্স বসবে, এবং এরিয়া যেটা সেটাকে আমরা ইউনিটি ধরে নিব 1। তাহলে এটা ইকুয়েশনটা ছোট হয়ে যায়, এপসাইলন অক্স বাই টি অক্স হয়ে যায়। ঠিক আছে? সো এই কিছু আমরা তাহলে প্যারামিটার দেখতে পারতেছি। তাহলে আমরা মসফেটের উইডথ শিখলাম, লেন্থ শিখলাম সোফার, তারপরে থিকনেস অফ অক্সাইড লেয়ার, তারপরে পারমিটিভিটি অফ অক্সাইড লেয়ার কি জিনিস সেটা আমরা দেখলাম, তারপরে হচ্ছে ক্যাপাসিটেন্স অফ অক্সাইড লেয়ার। আচ্ছা, পারমিটিভিটি অফ অক্সাইড লেয়ার এটা আসলে কি জিনিস কেউ বলতে পারবেন? এটার উপর আসলে কি নির্ভর করে, চৌম্বক ক্ষেত্র নাকি তড়িৎ ক্ষেত্র? চৌম্বক ক্ষেত্র। না, চৌম্বক পারমিটিভিটি ক্ষেত্র। কিন্তু আপনার প্রভাবিত হয় হচ্ছে তড়িৎ ক্ষেত্র দিয়ে। ঠিক আছে, পারমিটিভিটি তড়িৎ ক্ষেত্র। পারমিয়াবিলিটি বলে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড দ্বারা ইনফ্লুয়েন্স হয়। ওটা তো স্যার মিউ দিয়ে মনে হয় প্রকাশ করে স্যার। রাইট রাইট, মিউ দিয়ে প্রকাশ করে, এক্স্যাক্টলি। সো মিউ দিয়ে প্রকাশ করে, সেটা হচ্ছে পারমিয়াবিলিটি, সেটা হচ্ছে লাগা আপনার ম্যাগনেটিক ফিল্ড দিয়ে ইনফ্লুয়েন্স হয়, আর পারমিটিভিটি যেটা এপসাইলন রয়েছে সেটা কিন্তু তড়িৎ ক্ষেত্র দিয়ে ইনফ্লুয়েন্স হয়। সো পারমিটিভিটির ভ্যালু যত বেশি তত বোঝা যায় যে আসলে তড়িৎ ক্ষেত্রটা এটার মধ্য দিয়ে তত ইজিলি পাস করতে পারে, ঠিক আছে, বিস্তার করতে পারে তত ইজিলি। পারমিটিভিটি যত কম তত কম তড়িৎ ক্ষেত্র এটার মধ্যে বিস্তার করতে পারবে, বোঝা যাচ্ছে? এবং ম্যাগনেটিক ফিল্ডও তাই। পারমিয়েবিলিটির ক্ষেত্রে কোনো ম্যাটেরিয়ালের পারমিয়েবিলিটি যত বেশি হবে, এটার অর্থ বোঝা যায় যে চৌম্বক ক্ষেত্র সেটার মধ্য দিয়ে তত ভালোভাবে বিস্তার লাভ করতে পারবে। ঠিক আছে, সো এটা একটা ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের একটা মসফেটের, একটা এনহ্যান্সমেন্ট টাইপ মসফেটের জেনারেল কনস্ট্রাকশন। দেখেন এই কনস্ট্রাকশনটা বা এই স্ট্রাকচারটা নিয়ে আপনাদের কারোর কোনো প্রশ্ন আছে নাকি এখন পর্যন্ত? যদি না থাকে, হ্যাঁ বলেন। মানে আমার নেট চলে গেছিল তো স্যার, COX মানেটা কি স্যার একবার একটু বলতে পারেন? ও আচ্ছা, COX মানে হচ্ছে এই মাঝখানে যে অক্সাইড লেয়ারটা রয়েছে, দেখেন এই অক্সাইড লেয়ারের কারণে কিন্তু আপনার উপরের মেটাল আর নিচের সেমিকন্ডাক্টর এই দুইটার মধ্যে একটা ক্যাপাসিটেন্স ফর্ম করলো, যেটাকে আমরা গেট ক্যাপাসিটেন্স বলতেছি বা গেট ক্যাপাসিটর বলতেছি। এইটাকে অনেক সময় অক্সাইড লেয়ারের ক্যাপাসিটেন্সও বলা হয়, বা ক্যাপাসিটেন্স অফ অক্সাইড লেয়ার বলা হয়। এইটা সূত্রটা আমরা জানি, যে কোনো ক্যাপাসিটেন্সের সূত্রকে এপসাইলন A/D এই ফরম্যাটে লেখা যায়। তো আমরা এই মসফেটের ক্ষেত্রে অক্সাইড লেয়ারের ক্যাপাসিটেন্স COX যেটা বলতেছি, অক্সাইড লেয়ারের ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে এরিয়াটাকে ইউনিটি ধরে নিচ্ছি, এবং যেহেতু আমরা এখানে একটা অক্সাইড লেয়ার বসাচ্ছি তার জন্য এপসাইলনের বদলে এপসাইলন অক্স বসাচ্ছি, এবং নিচের যে ডিটা রয়েছে ডিসটেন্সটা হচ্ছে আমার থিকনেসটা অক্সাইড লেয়ারের, TOX বসাইলাম। তাহলে আমি একটা নতুন ইকুয়েশন পাচ্ছি যে COX ইজ ইকুয়ালস টু এপসাইলন অক্স বাই TOX। বুঝা গেছে? আর স্যার এপসাইলন অক্স এর মান তো দেওয়া থাকবে তাই না স্যার? রাইট রাইট, এক্স্যাক্টলি, এটা দেয়া থাকবে আপনাদের কাছে, বাট আপনাদের জানা উচিত আসলে যে সিলিকন ডাইঅক্সাইডের ভ্যালুটা হচ্ছে লাগা 3.9 ইন্টু এপসাইলন নট। ঠিক আছে, ওকে। সো এখন পর্যন্ত দেখেন আপনারা যেই
স্ট্রাকচারটা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন, এটা একটা এন টাইপ মসফেটের স্ট্রাকচার। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে নাকি? এনহ্যান্সমেন্ট টাইপের মধ্যে এন টাইপ। দেখেন আস্তে আস্তে এটার ওয়ার্কিং প্রিন্সিপালের দিকে আমি আগাবো। স্যার সোর্স আর ড্রেনটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিতে পারি তো ইচ্ছা করলে? হ্যাঁ অবভিয়াসলি, হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করছে। দেখেন বাঁ দিকের ডিফিউশন এবং ডান দিকের ডিফিউশন, আমি বাঁ দিকের ডিফিউশনের নাম দিছি সোর্স, ডান দিকেরটা ড্রেন দিছি। কেউ যদি ডান দিকেরটা সোর্স বাঁ দিকেরটা ড্রেন বলে ভুল হবে না কিন্তু, ঠিক আছে? একই কথা, বোঝা যাচ্ছে? কিন্তু সাধারণত বিভিন্ন বইয়ে আপনি যদি খেয়াল করে দেখেন, বইয়ে হচ্ছে শুধু একটা না, ম্যাক্সিমাম বইয়ে দেখবেন আপনার বাঁ দিকেরটা আসলে সোর্স দ্বারা চিহ্নিত করা হয়েছে, এর জন্য জাস্ট দেয়া, ঠিক আছে? বইয়ের সাথে মিল রাখার জন্য আমি জাস্ট দেখাচ্ছি যে বাঁ দিকেরটাকে আমি ধরে নিলাম সোর্স, তাহলে ডান দিকেরটা ড্রেন হয়ে যাবে। বোঝা যাচ্ছে? জি স্যার। ক্লিয়ার? ওকে, দেখেন আর কোনো প্রশ্ন আছে নাকি? এনি মোর কোশ্চেন্স? আচ্ছা, যদি স্ট্রাকচার সম্বন্ধে কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি চলে যাচ্ছি যে এটার কিভাবে এই স্ট্রাকচারের মধ্যে মানে কারেন্ট ফ্লো করতেছে কিভাবে, সেটা আমরা এখন একটু আস্তে আস্তে ওই আলোচনার দিকে চলে যাব। বা চ্যানেল তৈরি হয় কিভাবে, এটা ইম্পর্টেন্ট বিষয়। আগে চ্যানেল তৈরি হয় কিভাবে, ঠিক আছে? সো সেটার জন্য আমি আগে একটা কাজ করি, আমি এই ছবিটা, যে স্ট্রাকচারের ছবিটা আমি এঁকেছি সেটা আমি আগে, যেহেতু আমাকে আবার আঁকতে হবে, সো তার জন্য আমি এটা আগে একটু নিয়ে নেই, তাহলে আমার জন্য সুবিধা হবে। ওকে, ঠিক আছে। সো ফুলি এই জায়গাটা আমি ওকে, ঠিক আছে। সো সেম ছবিটা আমরা আবার দেখতে পাচ্ছি এখানে। সো এইবার আমরা যেটা নিয়ে কথা বলবো আসলে সেটা হচ্ছে যদি এখন আমি যদি বেশ কিছু ভোল্টেজ অ্যাপ্লাই করি, এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা নিয়ে আমি কথা বলবো। তার মানে এখন আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল, যে কিভাবে আসলে কাজ করে। আমি তো সহজে প্রথমেই একটা কথা বলে দিয়েছিলাম যে এটা একটা আসলে সুইচ, ঠিক আছে? প্রথমেই সহজে বলে দিয়েছিলাম যে এটা একটা সুইচ। এখন আমরা দেখি এই সুইচটা তাহলে আসলে কিভাবে কাজ করে, সেটাই আসলে দেখার ব্যাপার। ভোল্টেজ দিব, বিভিন্ন ভোল্টেজ দিয়ে আমরা দেখবো যে কিভাবে এটা কাজ করে। সো আমি যেগুলো চিনে ফেলেছি সেগুলা আমাদের বোঝার সুবিধার্থে মুছে দিচ্ছি, এগুলো এখন আমাদের কাছে অপ্রয়োজনীয় আর কি। আচ্ছা দেখি, এইবার দেখি। সো মাঝখানে এটাও আপাতত আমার আর দরকার নেই। ওকে, সো ওয়ার্কিং প্রিন্সিপালে আমরা একটা কাজ করি শুরুতে। 1 মিনিট, আমি এটাকে আবার একটু, এটা পরবর্তীতে আমার লাগবে যেহেতু, আমি এটাকে আবার কপি করে নিই। ওকে ফাইন, নাও। আচ্ছা, এখন আমরা একটা কাজ করি, এইখানে আমি একটা সার্কিট কনস্ট্রাক্ট করতে চাচ্ছি। সো আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করি, মোস্ট প্রবাবলি এই কালারটা, রাইট, পার্পল ইউজ করি আমরা, রাইট। সো এখন আমি একটা কাজ করব যে আমি সাধারণত যেই কাজটা করা হয় যে বডিটাকে গ্রাউন্ড করা হয়, ঠিক আছে? বডিটাকে গ্রাউন্ড করে দেওয়া হয়। সো আমি তাই করতেছি এখানে, যে বডিটাকে গ্রাউন্ড করে দিলাম, আর সোর্সটাকে লোয়ার পোটেনশিয়ালে রাখা হয় সাধারণত। তার মানে লোয়ার পোটেনশিয়াল মানে কি, সোর্সেরও ভোল্টেজটা কম রাখা হয়, তার মানে সোর্সটাকেও আসলে বেসিক্যালি কি করা হচ্ছে, গ্রাউন্ড করা হচ্ছে। তার মানে 0 ভোল্টেজে রাখা হলো, তাই না? তার মানে বডিটাকেও 0 ভোল্টেজে রাখা হচ্ছে, সোর্সটাকেও 0 ভোল্টেজে রাখা হচ্ছে। তার মানে আসলে সোর্স আর বডি আসলে কি শর্ট হয়ে গেল, তাই না? সোর্স আর বডি আসলে শর্ট। তার মানে ভিএসবি বলেন বা ভিবিএস বলেন, যেটাই বলেন না কেন, এটা কত, দুটার মধ্যে ভোল্টেজের ডিফারেন্স কত, 0 ভোল্ট, তাই তো? জি স্যার। আচ্ছা আচ্ছা, এই অবস্থায় এখন যদি আমি গেটে একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, আচ্ছা গেটে আগে আমি ভোল্টেজ অ্যাপ্লাই না করে যদি আমি গেটে আগে যদি 0 ভোল্টেজ অ্যাপ্লাই করি কি হয়? গেটে এই অবস্থায় যদি আমি
জিরো ভোল্টেজ অ্যাপ্লাই করি, তার মানে গ্রাউন্ড করলাম, বেসিক্যালি এটাও গ্রেডটাকেও আমি গ্রাউন্ড করে দিলাম। ওকে, তাহলে এই ভোল্টেজও জিরো, নিচের ভোল্টেজও জিরো। তাহলে একটু দেখার চেষ্টা করি কি হচ্ছে। আবার ড্রেনও রয়েছে, ড্রেনটাকেও আমি যদি গ্রাউন্ড করতেও পারি নাও করতে পারি, দেখবেন এটা আসলে ডাজেন্ট ম্যাটার, কোনো আসলে কাজে আসবে না। এটাকে জিরো করি আর নাই করি, ভোল্টেজ দেই, কোনো কাজে আসবে না। এখন দেখি আসলে কি হচ্ছে এখানে। দেখেন স্পষ্টতই বুঝতে পাচ্ছি যে এটা একটা পি টাইপ ম্যাটেরিয়াল পুরো জায়গাটা, আর উপরে এন প্লাস আছে। সো বেশি আমরা আসলে বুঝতে পাচ্ছি যে পি টাইপ আর এন টাইপ পাশাপাশি রয়েছে, দেখতে পাচ্ছেন। তাহলে এখানে একটা কি তৈরি হবে? পিএন জাংশন তৈরি হবে। আমরা এটা আগেও দেখেছি, পিএন sir. জাংশন। তাহলে এবার পিএন প্লাস জাংশন যেটা, সেটা তৈরি হবে নাকি? কিন্তু পি দেখেন আমার যে বডিটা, দ্যাট মিনস পি টাইপে আমি কি ভোল্টেজ অ্যাপ্লাই করেছি? জিরো ভোল্টেজ। এন প্লাস টাইপেও আমি কি ভোল্টেজ অ্যাপ্লাই করে রেখেছি? জিরো ভোল্টেজ। তাইলে এই যে ডায়োডটা তৈরি হয়েছে, সেই ডায়োডটা কি কখনো ফরওয়ার্ড বায়াস হবে? না স্যার, না। হওয়ার কোনো চান্স আছে? সবাই হ্যাঁ না? তাহলে এই ডায়োডটা কিন্তু ফরওয়ার্ড বায়াস হওয়ার কোনো, এই যে আপনারাই বলতেছেন যে এই ডায়োডটা কিন্তু, তার মানে আমি জাস্ট দেখানোর জন্য আঁকতেছি, ভাববেন না যে আসলেই এরকম ছবিটা, জাস্ট দেখানোর জন্য, আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটু আলাদা করে বুঝাচ্ছি। সো ডায়োডটা আসলে কোথায় ফর্ম করতেছে, বা আমি আলাদা কালার ইউজ করি, মোস্ট প্রবাবলি আলাদা কালার ইউজ করলে আরো ভালো হবে। সেই ফর এক্সাম্পল আমি এই কালারটা ইউজ করতেছি। তাহলে ডায়োডটা কোথায় ফর্ম করতেছে? ডায়োডটা কিন্তু তাহলে দেখেন যেরকম ডায়োডটা কিন্তু তার মানে আসলে এখানে একটা ডায়োড ফর্ম করতেছে, রাইট? আর এখানে একটা ডায়োড ফর্ম করতেছে, এবং দুইটা ডায়োডই আসলে কি ধরনের বায়াস হয়ে আছে দেখতে পাচ্ছি? রিভার্স No বায়াস bias. বা নো বায়াস। এক্স্যাক্টলি, রিভার্স বায়াস বা নো বায়াস, তার মানে কি ওপেন, তাই না? ওপেন, রাইট? সো যেহেতু ওপেন হয়ে আছে, তার মানে কি ডায়োড কন্ডাক্ট যেহেতু করতেছে না, তার মানে এখানে আসলে কারেন্ট ফ্লো করার কোনো প্রশ্নই আসে না, তাই না? এখানে কারেন্ট ফ্লো করার কোনো প্রশ্নই আসে না, যেহেতু এখানে নো বায়াস। এই পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা জিরো ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে কোনো কারেন্ট ফ্লো করবে না আসলে। তাইলে আমি একটা জিনিস লিখতে পারি, তাহলে when, এই কেসটা তাহলে কোন কেস? when ভি গেট থেকে সোর্সের ভোল্টেজটা কত? ভিজিএস, গেট থেকে সোর্স। ভিজি তেও হচ্ছে জিরো ভোল্টেজ, সোর্সেও জিরো ভোল্টেজ, তাহলে ভিজিএস এর ভ্যালু কত? জিরো। জিরো। when VGS equals to 0, গেট থেকে সোর্সের ভোল্টেজটা যখন জিরো ভোল্টেজ, তখন আমরা আসলে দেখতে পাচ্ছি যে যে ঘটনাটা ঘটতেছে, যে আমার যে ড্রেন, মানে কারেন্ট কি কোনো ফ্লো করতেছে? এই কারেন্টটাকে আমরা ড্রেন কারেন্ট বলে থাকি, আইডি। ঠিক আছে, আইডিটা যদি আপনারা ছবিতে এইখানে আমি দেখাইতে চাই, এখানে যে ড্রেন থেকে সোর্সের দিকে যে কারেন্টটা, সেটাকেই কিন্তু আসলে আমরা আইডি বা ড্রেন কারেন্ট বলি। ঠিক আছে, ড্রেন থেকে যে সোর্সের দিকে কারেন্টটা। ওকে, সো ড্রেন কারেন্টের ভ্যালু কত? জিরো, কারণ কোনো কারেন্ট ফ্লো করতেছে না। ঠিক আছে, সো আমরা দেখতে পাচ্ছি কি রিভার্স বায়াস ডায়োডস, নাকি রিভার্স বায়াস ডায়োডস হয়ে আছে, তাই তো? সো এই জিনিসগুলো আমরা আপাতত দেখতে পাচ্ছি। আর আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এটা এখনই হয়তো বা বুঝতে পারবেন না, সেটা হচ্ছে দেখেন, খেয়াল করে দেখেন, ভালো করে এটা বোঝার চেষ্টা করেন, সবাই একটু মনোযোগ দেন, একটু ভালো করে দেখি। দেখেন ডিফিউশন গুলোর দিকে তাকান, বাঁ দিকের ডিফিউশনটা বা সোর্সটা হচ্ছে এন প্লাস ডিফিউশন, ডান দিকেরটা এন প্লাস ডিফিউশন। মাঝখানের এই অংশটা, ফাঁকা জায়গাটা, এটা কি ধরনের ম্যাটেরিয়াল বা কি ধরনের ডিফিউশন? এটা কি এন প্লাস? স্যার পি টাইপ। এটা পি টাইপ, এক্স্যাক্টলি। তাহলে এন প্লাস দুই পাশে, মাঝখানে কিন্তু পি টাইপ। ঠিক আছে, এই ঘটনাটা অনেকটা, আমি যদি একটা অ্যানালজি দিয়ে প্রকাশ করতে চাই, এই ঘটনাটা অনেকটা এরকম, যে দুই পাশে একটা ব্রিজের কথা চিন্তা করেন। ঠিক আছে, একটা ব্রিজের কথা চিন্তা করতে পারি আমরা, এটা অ্যানালজি দিয়ে প্রকাশ করার জন্য আমরা এভাবে বলতে পারি যে একটা ব্রিজের কথা চিন্তা করেন। ঠিক আছে, সো এটা সোর্স, এটা ড্রেন, আপাতত যে অবস্থাটা, মাঝখানে রয়ে গেছে হচ্ছে লাগে আমার পি টাইপ।
সো সোর্স আর ড্রেন একই ধরনের টাইপ, তার জন্য দুইটা ব্রিজের মধ্যে যদি আমার কি বলবো দুইটা রাস্তার মধ্যে যদি আমার সেতু বন্ধন করতে হয়, ব্রিজ ফর্ম করতে হয়, তাহলে মাঝখানেরটা আসলে কি ধরনের হইতে হইতো? এন টাইপ হইতে হইতো। এটা কি বুঝতে পারতেছেন নাকি? দেখেন আমার এই সোর্সটা রয়ে গেছে এন প্লাস, ড্রেনটা রয়ে গেছে এন প্লাস, কিন্তু মাঝখানেরটা হয়ে গেছে কি? পি। হ্যাঁ, সো তার মানে কি মাঝখানে আমার আসলে একটা খালি জায়গা রয়েছে। তার মানে সহজ কথা, যদি আপনি চিন্তা করেন একটা মানুষের মতো চিন্তা করেন, একটা ক্যারিয়ার বা একটা মানুষের কথা যদি চিন্তা করেন, একটা ক্যারিয়ার বা মানুষ যদি সোর্স থেকে ড্রেনের দিকে যাইতে চায় বা এই দিকে এই রাস্তায় যদি যাইতে চায়, সে কি যাইতে পারবে? না। এখানে কিন্তু এমটি খালি জায়গা রয়েছে, ঠিক আছে? তাহলে যেমন আমরা একটা ব্রিজ যখন বানাই, ব্রিজের এক মাথা থেকে আরেক মাথা একই ম্যাটেরিয়াল দিয়ে বানাই, তেমনই সোর্স আর ড্রেনের কথা যদি আমরা চিন্তা করি, সোর্সে দেখেন এন প্লাস ডিভিশন, ড্রেনে এন প্লাস ডিভিশন, এই দুটো একই ম্যাটেরিয়াল, কিন্তু মাঝখানের ম্যাটেরিয়ালটা ডিফারেন্ট, পি টাইপ। সো এর জন্য আসলে মাঝখানে খালি জায়গা হয়ে আছে। এর জন্য এই মানুষটা বা এই ক্যারিয়ারটা বা মোর স্পেসিফিকলি যদি আমরা ইলেকট্রনের কথা চিন্তা করি, এই ইলেকট্রন যদি সোর্সে থাকে, সেই ইলেকট্রনটা সোর্স থেকে ড্রেনের দিকে যেতে পারবেন না। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কি করা উচিত? মাঝখানে একটা চ্যানেল তৈরি করে দেওয়া উচিত বা ব্রিজের ব্যবস্থা তৈরি করে দেওয়া উচিত, তাই তো? সো এখন তার মানে আমি বুঝতে পারতেছি যে মাঝখানে আসলে চ্যানেলটা নাই, মাঝখানে কিন্তু এখনো চ্যানেল নাই, তাহলে নো চ্যানেল, নো চ্যানেল ইনডিউসড, কোনো চ্যানেল তৈরি হয় নাই বললাম। এখন আস্তে আস্তে আমরা আসলে চ্যানেলের ব্যাপারটা সম্বন্ধে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো, দেখতে পারবেন আপনারা। আমি একটু সাইডে, যেহেতু নিচে একটা ছবি অলরেডি আমি আঁকছি, আমি এই জায়গাটায়, আমি জানি না, ওকে এই জায়গাটায় দেখাই, ঠিক আছে? ওকে ফাইন। সো এইবার আমরা আবার আমাদের যে ইয়াটা সেটা আমরা এখানেই, ঠিক আছে? সো এইবার আমরা একটা কাজ করি, যে এইবার আমরা একটা নতুন কনসিডারেশন নিয়ে আসতেছি, যে ওয়েন ভিজিএস ইজিকালস টু বা ইজিকালস টু না দিয়ে গ্রেটার দেন বলতে পারি, গ্রেটার দেন 0 ভোল্ট, ঠিক আছে? 0-র বড়, কিন্তু ভ্যালুটা কত? মিলিভোল্ট। মিলিভোল্ট হইতে পারে বা ছোট ভোল্ট, সহজ কথা আমি ছোট ভোল্টেজের কথা বলছি, ঠিক আছে? ছোট ভোল্ট হইতে পারে, লাইক 10, 100, 200, 300 মিলিভোল্ট, কিন্তু ভোল্টেজ লেভেলে না, 900 মিলিভোল্ট এরকম, ঠিক আছে? সো 0 থেকে 1 ভোল্টের মধ্যে, সহজ কথা যদি আমি ভিজিএস এর কথা চিন্তা করি, তাহলে একটা দেখি কিরকম ঘটনা ঘটবে তখন। সো আগের মতোই আমি কাজগুলো করব, আমি বডিটাকে গ্রাউন্ড করলাম, সোর্সটাকে আগের মতোই আমি গ্রাউন্ড করলাম, ঠিক আছে? এবার আমি গেটে, এই যে এইবার আমি গেটে যে কাজটা করতেছি, এবার একটু দেখেন, আমি গেটে কিন্তু এবার আমি একটা আসলে ভোল্টেজ অ্যাপ্লাই করতেছি, আমি যেটা বললাম একটা ভোল্টেজ দিব, সেই ভোল্টেজটা আমি দেখতেই পাচ্ছি যে আমার আসলে যে গ্রাউন্ডটা আসলে সোর্সের সাথে শর্ট, সোর্স, বডি এবং গ্রাউন্ড তিনটাই শর্ট, তাই না? তাহলে আমি আসলে এই ভোল্টেজটা, এই মাথাটা তো গেটে রয়েছে, এই মাথাটা সোর্সে রয়েছে, তাহলে আমি আসলে এই ভোল্টেজটার একটা নাম দিই, ভোল্টেজ সোর্স ভিজিএস একটা নাম দিলাম, ঠিক আছে? ভিজিএস একটা এখন সেট করে নেই, দিচ্ছি আমি, এখনই দিচ্ছি ড্রেন। সো ড্রেনটাও আমি আপাতত ড্রেনটা নিয়েও বদার করছি না, ড্রেনটাও আপাতত ধরেন গ্রাউন্ডে রয়েছে। আমার মেন আইডিয়াটা হচ্ছে চ্যানেল তৈরি করা, ভিজিএস নিয়ে একটু কথা বলতে চাচ্ছি, আসলে দেখি কি হয়। আমি ছোট্ট একটা ভোল্টেজ অ্যাপ্লাই করছি, ছোট একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলে কি হবে এটা আগে বোঝার চেষ্টা করব। সো তার আগে আমরা দেখেছিলাম যে উপরে হচ্ছে মেটাল, নিচে অক্সাইড, তার নিচে হচ্ছে আমরা একটা প্যারালাল প্লেট চিন্তা করতে পারি, তাহলে এই জিনিসটা অনেকটা কিসের মতো দেখতে হয়? এটা ছিল মেটাল বা প্যারালাল প্লেট, যদি বলি পি নাম দিই আমরা, প্লেট বলি, প্লেট মাঝখানে কি ছিল? অক্সাইড বা ইনসুলেটর। সো এটা জানি কি ছিল আমাদের, এটা কি ছিল জানি, এই জিনিসটা কি? হ্যাঁ, এটা কি? সিলিকন ডাইঅক্সাইডের ইনসুলেটর ছিল। এই জিনিসটার নাম কি? ক্যাপাসিটর। ক্যাপাসিটর, এক্স্যাক্টলি।
এই জিনিসটার নাম হচ্ছে ক্যাপাসিটর, রাইট? সো দেখেন এই ক্যাপাসিটরে যদি আপনারাই বলেন আমি যদি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করি, এইদিকে পজিটিভ আর এই দিকটা যদি আমি নেগেটিভের সাথে কানেক্ট করি, কি হবে আপনারা বলেন? হোয়াট ডু ইউ থিঙ্ক কি হবে? একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর রয়েছে, আমি ক্যাপাসিটরের প্যারালালি একটা ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, কি হবে ক্যাপাসিটরে? ক্যাপাসিটরে একটা চার্জ সংরক্ষিত হবে স্যার। এক্স্যাক্টলি কারেক্ট। সো আমি আপাতত ছোট ভোল্টেজের কথা যদি চিন্তা করি, ধরলাম যে দুটো চার্জ আসলো, এখানে দুটো পজিটিভ চার্জ আসলো অল্প ভোল্টেজের জন্য, তার জন্য কি হবে? বিপরীত ধর্মী একই পরিমাণ চার্জ অন্য প্লেটে জমা হবে নাকি, তাই তো? আমি ধরেন একটা কম ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, সামওয়াট মিলি ভোল্টেজ, তার জন্য কি হইলো যে আমার পজিটিভ চার্জ একটা প্লেটে জমা হচ্ছে আর একটা প্লেটে জমা হবে কি নেগেটিভ চার্জ, তাই তো? রাইট? পজিটিভ প্লেটের আকর্ষণে অন্য প্লেটে নেগেটিভ চার্জ জমা হবে, এটা তো জানি। জি স্যার। আচ্ছা আচ্ছা, দেখেন এই ক্যাপাসিটরটা তো গেটেও রয়েছে, তাই না? গেট, অক্সাইড আর সেমিকন্ডাক্টর, যেটা এখানেও তো একটা ক্যাপাসিটর রয়েছে। তাহলে একইভাবে এই জিনিসটা চিন্তা করলে কি দাঁড়ায়? আমরা তো গেটে একটা ছোট যদি ভোল্টেজের কথা চিন্তা করি, তাহলে আপনারা দেখতে পারবেন, ছোট যদি আমরা ভোল্টেজের কথা বলি, যে এটার মধ্যে চিন্তা করি দুটো যদি আমি এখানে চার্জ কল্পনা করি ছোট ভোল্টেজ অ্যাপ্লাই করার ক্ষেত্রে, তার জন্য কি হবে? দেখেন পি টাইপে আসলে রয়েছে কি, পি টাইপে কিন্তু আপনার অল্প সংখ্যক মাইনরিটি ক্যারিয়ারকে ইলেকট্রন, মেজরিটি ক্যারিয়ারকে বলেন তো? অনেক বেশি সংখ্যায় হোল রয়েছে, কিন্তু অল্প পরিমাণ কে রয়েছে? ইলেকট্রন রয়েছে না? জি স্যার। তার মানে এই ইলেকট্রনগুলা উপরে যখন আমি একটা পজিটিভ অল্প একটা ভোল্টেজ পজিটিভ অ্যাপ্লাই করলাম, তখন কি হবে? এইখানে থাকা মাঝখানে যে পজিটিভ চার্জগুলো ছিল, এখানে যে পজিটিভগুলো ছিল, সেগুলো কি ফিল করবে? আকর্ষণ নাকি বিকর্ষণ? কি মনে হয়? স্যার বিকর্ষণ। তাহলে এগুলো কিন্তু বিকর্ষণ ফিল করবে, আপনারা বলতেছেন। কারণ অপরদিকে পজিটিভ, এটা নর্মাল ব্যাপার, অপরদিকে পজিটিভ, তার মানে অন্যদিকে কি পজিটিভ গুলো বিকর্ষিত হবে। আচ্ছা, এখানে কি কোনো কিছু আকর্ষিত হইতে পারে? এমন কিছু হইতে পারে, আকর্ষণ ঘটতে পারে কোনো কিছু, ইলেকট্রন গুলা। তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনারা বলতেছেন যে ইলেকট্রন আকর্ষণ হবে, সো এই ক্যাপাসিটরের মতো বেসিক্যালি, তাই তো? আপনারা বলছেন তো, আমরা বলতেছি যে আমাদের ইলেকট্রনের আকর্ষণ ঘটবে, কিন্তু পরিমাণটা সংখ্যায় কম, তাই না? এই জিনিসটা ঘটবে কম। সো এই ঘটনাটাকে বলে ইনভার্সন। আসলে এই ঘটনাটাকে আমরা কি বলতেছি? ইনভার্সন বলতেছি। তাহলে এই ছবিটা আসলে যদি আমি একটা মানে সিম্পলিফাইড আকারে আঁকি, এটা তো আমি অনেক ভেঙে ভেঙে আঁকতেছি, এই ছবিটাকেই যদি আমি ইকুইভ্যালেন্টলি একটা সিম্পলিফাইড আকারে আঁকতে চাই আপনাদের সহজে বোঝানোর জন্য, এই ছবিটাকে, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট দিচ্ছি এর জন্য, তাহলে দেখতে অনেকটা, আমি পুরো ছবিটা আঁকতেছি না, এই সাইডে n প্লাস ছিল, দেখেন এই সাইডে n প্লাস ছিল, এটা অক্সাইড, এটা হচ্ছে আপনার সেই গেটের ভোল্টেজ যেটা আপনি অ্যাপ্লাই করলেন। আমি পুরো ছবিটা আঁকতেছি না, ঠিক আছে, কারণ সময় লাগবে, আপনারা বুঝতে পারতেছেন। সো এখানে কি হইলো? অল্প পরিমাণ কি তৈরি, মানে কি আসবে? ইলেকট্রন আসবে, তাই না? এখানে পজিটিভ আসার দরুন নিচে কি হবে? অল্প সংখ্যক ইলেকট্রন আসবে, আকর্ষণে ইলেকট্রন আসবে। সো এখানে একটা চ্যানেল ইনডিউসড হবে, ঠিক আছে? এখানে একটা চ্যানেল ইনডিউসড হবে, মানে চ্যানেল ইনডিউস হওয়া শুরু করবে বেসিক্যালি। তারপরে গেটের ভোল্টেজ ছোট দিলাম, চ্যানেল ইনডিউস হওয়া শুরু করবে। তো এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ইনভার্সন। এটাকে কি বলতেছি আমরা? ইনভার্সন। ইনভার্সন। কেন এটাকে ইনভার্সন বলতেছি বলতে পারবেন? ইনভার্সন মানে কি? বিপরীত না? জি স্যার। দেখেন ইনভার্সন কথাটার অর্থ আসতেছে কি, কেন ইনভার্সন বলতেছি এটা আগে বোঝার চেষ্টা করি। দেখেন পি টাইপে বেসিক্যালি নরমাল ক্যারিয়ার গুলাকে হোল, কিন্তু যখন আপনি গেটে পজিটিভ চার্জ দিচ্ছেন, ওখানে গেটের নিচে কিন্তু ইনভার্সন ঘটতেছে, যে হোলের জায়গায় আপনি ইলেকট্রন চলে আসতেছে, এর জন্য এটাকে ইনভার্সন বলা হচ্ছে, ঠিক আছে? সো একটা ইনভার্সন ঘটে, ইনভার্সনের দরুন
আপনার যে জিনিসটা ঘটতেছে, তাহলে আমরা এখানে একটা সামারির মতো চিন্তা করতে পারি যে চ্যানেল ইন্ডিউস করা শুরু করলো। আসলে চ্যানেল ইন্ডিউসেস, এখানে কেবল চ্যানেল ইন্ডিউস করা শুরু করছে, এখনো চ্যানেল ইন্ডিউস করা মানে পুরোপুরি চ্যানেল তৈরি হবে না। কারণ আপনারা দেখতেই পারতেছেন যে দুইটা চার্জের জন্য হয়তো বা দুইটা ইলেকট্রন আসলো, তাহলে জিনিসটা কিন্তু দেখতে অনেকটা এরকম হবে, তাই না? সো এখনো কিন্তু গ্যাপ রয়ে গেছে, তাই না? দেখা যাচ্ছে এখনো কিন্তু গ্যাপ রয়ে গেছে। সো চ্যানেল ইন্ডিউসেস এখানে স্টিল যেহেতু গ্যাপ রয়েছে, তার মানে আমি বলতে পারি এখনো কিন্তু আমার কারেন্ট আসলে ফ্লো করবে না। নর্মাল ব্যাপার, এটা খুবই স্বাভাবিক ব্যাপার যে এখনো কারেন্টটা ফ্লো করবে না, এখনই ফ্লো করবে না।